এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। এই গল্পের আগের পার্টে যারা দেখোনি অবশ্যই দেখে নাও। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করবে। প্লেলিস্টে কয়েকটা স্টোরি আছে আমার, তোমাদের ভালো লাগলে অবশ্যই পর্যন্ত শেয়ার করো। টাটা। আমার কথা শুনতে আপনি বাধ্য, বুঝেছেন? আমি আপনার অর্ধাঙ্গিনী হব, কথাটা মাথায় সেট করে নিন। বলেই ঘড়িটা কথা বলতে বলতে জাঙ্কুকের কপালে ঠুকে দেয়। তখনই ঠাং করে একটা শব্দ হয়। জাঙ্কুক মাথা ঘুরে ঘাসের উপর পড়ে যায়। তাই তাড়াতাড়ি নিচে বসে পড়ে। তবে কি করবে ভেবে পাচ্ছে না। কিন্তু মজা করে একটু ঠোকা দিতে চেয়েছে, জোরে লেগে যাবে কে জানতো। তাই জাঙ্কুককে ডাকে। দেখে জাঙ্কুক সেন্সলেস হয়নি, জোরে লাগায় নিজেকে সামলাতে না পেরে পড়ে গেছে। জাঙ্কুক পিটপিট করে চোখ খুলে আবার বন্ধ করে নেই। তে তখনও কি করবে ভেবে পাচ্ছিল না। একটু দূরে দেখা যায় জেহপ ওদের দিকে আসছে। তে জেহপের কাছে দৌড়ে যায়। আর থেকে দৌড়ে আসতে দেখে জেহপ বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কি হলো তে? এমন ভাবে হাঁপিয়ে গেলে কেন? এত দৌড়ানোর কি হলো এই রোদে? তাড়াতাড়ি চলুন জামাইবাবু, খরগোশ বাবুর অটো কাট হয়ে ফিউজ উড়ে গিয়েছে। ফিউজ উড়ে গিয়েছে? অটো কাট হয়ে গেছে? এইসব কিতে? মানে খরগোশ বাবু নড়াচড়া বন্ধ করে জ্ঞান হারিয়ে নিচে পড়ে আছে, এটাই বলছি। মাথার উপর সিলিং ফ্যান দ্রুত গতিতে ঘুরেই চলেছে। জাঙ্কুক চোখ বন্ধ করে খাটে হেলান দিয়ে বসে আছে। এই তীব্র গরমেও জেহপের মা ঘেমে একেবারে শেষ। তবু জাঙ্কুকের জন্য গরম করছে দুধ। কারণ জেহপ বাড়ি এসে বলেছে জাঙ্কুকের ইলেকট্রনিক শক লেগেছে ল্যাম্পপোস্টের থেকে। তাই সে ছিটকে মাটিতে পড়ে যায়। আর সেখানে ইট ছিল বলে কপাল ফুলে আলো হয়ে গিয়েছে। আসলে আর কোনো অজুহাত তো রেডি ছিল না। সত্যি বলে দিলে সবাই কি ভাবে বলুন তো? জাঙ্কুকের পাশে জেহপ বসে হাসছে। জেহপ, আমি এদিকে কপাল ফুলে আলো নিয়ে বসে আছি আর তুই মজা নিচ্ছিস। দিস ইজ নট ফেয়ার ইয়ার। জেহপ হাসি থামালো। কি করবো তুই বল? তোকে দেখে তো হাসি পাচ্ছে আমার। আর মেয়েটা পাড়ির উপর থেকে তোর কপালে সত্যিকারের আলো বানিয়ে দিল। সিরিয়াসলি ইয়ার, মেয়েটা পাগল। কথা বলতে বলতে সাডেনলি আমার কপালে এমন ভাবে ঠকে দিল, কি আর বলবো, ভীষণ জোরে লেগেছিল। তুই দেখ, ওর সাথে বিয়ে হলে ও তোর আর কি কি অবস্থা করে। দরজা খোলা শব্দে দুজনেই চুপ করে যায়। জেহপের মা এসে বলল, গরম দুধটা খেয়ে নাও দেখিনি, না জানি শরীরের কতটা ক্ষতি হলো। এবার দেখে শুনে গ্রামের রাস্তায় চলাফেরা করবে বাবা, কারণ আমাদের পোস্টারে এমন ভাবে কারেন্ট লেগেই থাকে। জাঙ্কুক মাথা নিচু করে সায় দিল। তার তো কিছুই বলার নেই। জেহপের মা চলে গেলে জেহপ আবার হেসে বলল, শকট লেগেছে, তবে এটা ইলেকট্রনিক শকট নয়, তবু ফিউজ উড়ে গিয়েছিল। জাঙ্কুক গরম দুধের গ্লাসটা জেহপের উন্মুক্ত পায়ে চেপে ধরে বলল, ঠিক যেমন এখন তোর এইখানে জ্বলে পড়ে যাচ্ছে বিনা আগুনে। পুজো শেষে দুই বোন রুমে বসে আছে। লিসা চিন্তিত গলায় বলল, তুই এমন পাগলামি কি করে করলি রে বোন? একেবারে ওনার মাথা ফাটিয়ে দিলি। আমি ইচ্ছে করে ওনাকে আঘাত করিনি দি, ভুলবশত হয়ে গিয়েছে। আর তাছাড়া ওনার মাথা তো ফাটেনি, শুধু কপাল ফুলে গিয়েছে। আমি বিকেলে গিয়ে ওনাকে সরি বলে আসবো। এই জন্য তো সরি বলবি, এবং এতদিন যে ওনাকে জ্বালিয়েছিস তার জন্য সরি বলবি। তুই চোখের জল মুছে বলল, আমি ওনাকে জ্বালাচ্ছি না দি, আমি ওনাকে সত্যিই ভালোবাসি। লিসা জেহপকে বলেছিল জাঙ্কুক যদি রাজি থাকে তো তাহলে লিসা নিজে বাড়িতে কথা বলবে ওদের বিষয়ে। কিন্তু জাঙ্কুক বারবার কথা এড়িয়ে চলে যায়। লিসা নিজেও তার জন্য আশাহত হয়ে পড়েছে। সে ধরে নিয়েছে জাঙ্কুক থেকে বারবার রিজেক্ট করবেই। তাই লিসা তাকে জড়িয়ে ধরে বোঝানোর চেষ্টা করে বলল, ভালোবাসা একপাক্ষিক হলে
সেটা বেদনাদায়ক। আর উনি যেহেতু তোকে পছন্দ করেন না, মানে ভালোই বাসেন না, তাহলে তার কাছ থেকে সরে আসাটাই মঙ্গলতে। তে জলভরা চোখে লিসার দিকে তাকিয়ে বলল, উনি আমাকে ভালোবাসবেন দি, অবশ্যই ভালোবাসবেন। তের এমন কথা লিসা আর কোনো কথা বলার জন্য খুঁজে পেল না, তাই বলল, সকাল থেকে তো কিছুই খাইনি রে, চল না একটু খেয়ে নি, বড্ড খিদে পেয়েছে। তে নাক টানতে টানতে বলল, আমি বিকেলে গিয়ে ওনাকে এই ঘটনার জন্য সরি বলবো, আর আরো একবার জিজ্ঞাসা করবো উনি আমাকে চান কিনা। তেকে লিসা রুম থেকে বের করতে করতে বলল, আর যদি একই উত্তর আসে তখন? তাহলে আবার কাল জিজ্ঞাসা করবো। লিসা হেসে ফেলল, কারণ তে একই কথা গত 2 সপ্তাহ ধরে এমন করে বলে আসছে। তোর লজ্জা করে না রে বারবার ফিরে আসতে? তেও হেসে ফেলল। ভালোবাসতে গেলে একজনকে তো নির্লজ্জ হতে হয় দি, আর ভালোবাসার মানুষের কাছে কিসের লজ্জা কিসের রাগ। বিকেলবেলা জাঙ্কুকের রুমের জানলা দিয়ে বেশ ফুরফুরে হাওয়া আসছে, আর সেটা অনুভব করার জন্য জাঙ্কুক চোখ বন্ধ করে খাটে হেলান দিয়ে বসে আছে। কপালের ফোলাটা অনেকটাই কমে গেছে, তবে ওর গাটা বেশ ম্যাচম্যাচ করছে। হঠাৎ দরজা খোলার শব্দে জাঙ্কুক চোখ খুলে একজনকে দেখে হাসি মুখে দাঁড়িয়ে গেল। তখনই একটি মেয়ে এসে জড়িয়ে ধরল। জাঙ্কুক একটু আনইজি ফিল করলো, তাই দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলল, আয়ু, তুমি এখানে? আয়ু, জেহব, জাঙ্কুক ওরা একই অফিসে একসাথে কাজ করে আর খুব ভালো বন্ধু। তবে আয়ুর মডার্ন ভাবটা সবার পছন্দ হলেও জাঙ্কুকের তেমন একটা ভালো লাগে না। কিন্তু আয়ু একটু মিশুকে বলে মেলামেশা করাটাও বন্ধ করতে পারে না। আয়ু হেসে জাঙ্কুকের কাছ থেকে সরে দাঁড়ালো। কেন, আমি আসতে পারি না বুঝি? কেমন সারপ্রাইজ দিলাম বলো? জাঙ্কুক হাসলো। সারপ্রাইজটা খুবই শকিং ছিল, কারণ তুমি তো বলেছিলে এখানে বিয়ের দিনে আসবে। আরে ইয়ার, আমি জাস্ট 2 দিনের জন্য এসেছি, আবার চলে যাব, পরে আবার আসবো বিয়ের দিনে। তাহলে আজ কিসের জন্য? এখান থেকে কিছুটা দূরত্বে আমার আন্টির বাড়ি, ওনার সাথে কিছু পার্সোনাল কাজ আছে, তাই আসা এখানে। কিন্তু ওখানে পৌঁছাতে অন্ধকার নেমে যাবে, আর ওদিকে যেতেই পারবো না, কারণ অন্ধকারে ওই রাস্তাটা ভরসা করা যায় না। তাই ভাবছি আজ রাতটাই এখানেই থাকবো। ও দ্যাটস গ্রেট, তাহলে আজ জমে আড্ডা দেওয়া হবে। ইয়া জাঙ্কুক, এখন তাহলে একটু ফ্রেশ হয়ে আসি। এই বলে আয়ু রুম থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক এসে পিছন দিকে তাকাতে চমকে উঠল, কারণ জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে তে। তের মুখটা কেমন যেন দেখতে লাগছে। জাঙ্কুক তের চোখে পরিষ্কার ক্ষোভ দেখতে পেল। তের দিকে আস্তে করে এগিয়ে গেল। তে ধরা গলায় বলল, ওই মেয়েটা কে ছিল আর আপনাকে জড়িয়ে ধরেছিল কেন? জাঙ্কুক সত্যিটা বলতে গিয়েও থেমে গেল। ভাবলো এ মোক্ষম সুযোগ, তে কি পিছু ছাড়াবে আর তাকে নিয়ে পাগলামিও করবে না, ছেলে মানুষও দূর হবে। জাঙ্কুক জানলার গ্রিল ধরে বলল, কেন বলো তো? তে কান্না আটকে নিল। বলো না কে ছিল, কেন জড়িয়ে ধরেছিল? ও, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, ও তো আমার। ও আপনার কি? জাঙ্কুক থা মেরে গেল। তার কণ্ঠ শুনে বুকটা কেমন জানি কেঁপে উঠল। একটু কি বেশি বলে ফেলল সে? এতটা বাড়িয়ে না বললেও তো হতো। তখন জাঙ্কুক কিছু বলার আগে তে কেঁদে উঠে বলল, আপনি আমাকে এতটা কষ্ট দিলেন জাঙ্কুক, এত কষ্ট দিলেন। আমি আর কখনো আপনার সামনে আসবো না, কখনো আপনাকে ভালোবাসার কথা বলবো না, না কখনো না। জ্যোৎস্নার আলো বলে দিচ্ছে সন্ধ্যা নেমেছে ওই অনেক আগে। আর এই সময় খোলা মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। তার চোখ মন্দিরের সন্ধ্যা আরতির দিকে, আর বারবার চারপাশে চোখ ঘোরাচ্ছে।
হয়তো গভীরভাবে কাউকে খুঁজছে। চোখ দুটো যেন তাকে দেখার জন্য বেকুল হয়ে উঠেছে। কিন্তু না, সে যার জন্য এসেছে তার সন্ধান তো পাওয়া গেলই না। এর মানে তে আজ সত্যি মন খারাপ করে তার জন্য ঘর থেকে বেরই হলো না। জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাড়ির দিকে রওনা হলো। তখন তে এমন কান্না মাখা মুখ নিয়ে চলে আসে জাঙ্কুক খুব কষ্ট পেয়েছে। তার উচিত হয়নি তার মন ভাঙার, তাকে এইভাবে মিথ্যা বলে কষ্ট দেওয়ার। তাই সে সিদ্ধান্ত নেয় এখানেই সে বলেই দেবে ও যে মিথ্যা বলেছিল। কারণ জাঙ্কুক জানাতে রোজ এই মন্দিরে আরতি দেখতে আসে এই সময়। তের প্রতিটি কাজে, তের কথা বলা, সবসময় হাসা, ছোট ছোট বাচ্চাদের পিছন পিছন ঘোরা, তাদের চুল টেনে দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেওয়া, আর এইসব কিছু জাঙ্কুক একেবারে মুখস্থ করে নিয়েছে। আর জাঙ্কুক এইটাকে আরো কয়েকবার দেখার জন্য লোভ সামলাতে পারে না, তাই তো রোজ ছোটে আসে তেকে দেখার জন্য। জাঙ্কুক জানে না কেন করে এটা, হয়তো সে জেনেও জানতে চায় না, শুধু তার কাণ্ডগুলো দেখতেই তার ভালো লাগে। আর আজ থেকে দেখতে না পেয়ে বুঝেছে ও কতটা মারাত্মক ভাবে দুর্বল হয়ে পড়েছে তের প্রতি, কতটা খারাপ ভাবে ফেসে গিয়েছে সে। তাই তো তের কান্না দেখে নিজের মনে ছটফটানি অনুভব করেছে। তে তো বাড়িতে ফিরে লিসাকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে। আর লিসা তো বিনা কারণ জেনেই তের সাথে পাল্লা দিয়ে কাঁদছে। লিসা যখন 10 বছরের ছিল তখন একদিন খবর এলো তের মা বাবার কি যেন ছোঁয়াচে রোগ হয়েছে। তখন লিসার বাবা তের মা বাবাকে হসপিটালে ভর্তি করিয়ে তেকে নিজের কাছে রাখে। কিন্তু দুর্ভাগ্যক্রমে তের মা বাবা দুজনেই মারা যায়। ছোট্টতে তখন এইসব কিছু বুঝতো না, তবে মা বাবার কাছে যাওয়ার জন্য কান্নাকাটি জড়ে দিত। আর তের কান্নাতেই কেঁদে ভাসিয়ে দিত লিসা। আর তে তখন লিসাকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলতো, কাঁদিন আমার সোনা দি, তোকে আজ আমার পুতুলের বরের সাথে বিয়ে দেব। দি, তুই কেন কাঁদছিস? তুই আগে কান্না থামা, তারপর আমি আর কাঁদবো না। আমার খুব কষ্ট হচ্ছে দি। বোন, কেন কাঁদছিস বলতো আমাকে? তে হেঁচকে তুলতে তুলতে সব বললো লিসাকে। লিসার মনে খটকা লাগলো, কারণ জেহবকে বারবার জিজ্ঞাসা করেছিল জাঙ্কুকের জীবনে কেউ আছে কিনা, কিন্তু বারবার উত্তর না এসেছে। জাঙ্কুক নাকি সবসময় মেয়েদের থেকে দূরেই থাকে। তাহলে এইসব কেন? লিসা তের দিকে চেয়ে দেখলো তের চোখ মুখ কুঁচকে গিয়েছে, মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। লিসা তাড়াতাড়ি ওষুধ আর জল নিয়ে তের কাছে এলো। কতদিন ওষুধ খাসনি বলতো? মা দেখলেই তো বকবে, পুরো ওষুধের পাতায় ওষুধ ভর্তি। তুই মুখে একটু হাসি টেনে বলল, দি, আমার আর মাথা ব্যথা করে না তাই ওষুধ খাই না, কিন্তু আজ খুব করছে। বেশি চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। আর পরের জন্য নিজের শরীর খারাপ করার কোনো মানে হয় না। তে শুয়ে পড়ে চোখ বন্ধ করে নিল। কিন্তু আমার যে ওনাকে আপন মনে হয় দি। মাঝরাতে তের জ্বর আসে। লিসার মা তের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে আর লিসা জ্বর পড়তে দিচ্ছে। লিসার মা চিন্তিত কণ্ঠে বলল, হ্যাঁ রে, মেয়েটার হঠাৎ করে এমন জ্বরে এলো কেন? ও কি কান্নাকাটি করেছে? কাঁদলে তো ও অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা, ওষুধগুলো নিয়মিত নিচ্ছে তো? তোর বিয়ের পর সময় করে শহরের ভালো ডাক্তার দেখাতে নিয়ে যাব। লিসারও থেকে নিয়ে চিন্তার শেষ নেই। মা, তোমরা কি শুয়ে পড়ো, আর ওর তো এখন জ্বর নেমেছে, আমি আছি ঘরে ওর কাছে। লিসার বাবা দরজায় দাঁড়িয়ে বলল, তের জ্বর বাড়লে আমাদের ডেকো, একা একা সব করতে যেও না। লিসা হেসে চোখ মাথা নাড়লে ওনারা বেরিয়ে যায়। তের গায়ে কাঁথাটা ভালো করে দিয়ে ফোন নিয়ে জানলার কাছে চলে যায় লিসা। তার যে সত্যিটা জানতে হবে।